गुड आफ्टरनून। একটু দেরি হলো শুরু করতে। তো আমি প্রথমে তোমার একটু কমেন্ট লিখে জানাও যে দেখা বা শোনা যাচ্ছে কিনা, নাহলে আমি বুঝতে পারছি না। দেখা বা শোনা যাচ্ছে তো? তাহলে আমি শুরু করলাম। আচ্ছা। ও, ওকে। তাহলে ওদের গ্রুপটা বলে দিই। লিঙ্কটা লিঙ্কটা একটুখানি ইয়ে করতো, লিঙ্কটা একটু পাঠিয়ে দিলে। हाँ हाँ हाँ। কার এফবি অ্যাকাউন্ট নেই নাকি? কার নাকি এফবি অ্যাকাউন্ট নেই? এনিওয়ে, শেয়ার করবো এটা পরে।
ঠিক আছে, আমি স্টার্ট করি। এখানে পড়ানোর প্রথমে আজকে তো জিওসি পড়াবো, থিওরি কিছুটা পার্ট। তো প্রথমে আমি এই ইন্ডাকটিভ ইফেক্ট এই টপিকটা দিয়ে শুরু করছি। তো বাংলাটা হচ্ছে আবেশক্রিয়া। এটা করতে গেলে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই আমি আগে কতগুলো পয়েন্ট লিখিয়ে দিচ্ছি, তার উপর বেস করে আমরা মুভ করব। তো যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এই ইন্ডাকটিভ এফেক্ট জায়গাটা বা ইন্ডাকটিভ এফেক্ট বিষয়টা আগে মাথায় রাখতে হবে যে it operates through space। এখন এই যে স্পেসের থ্রু দিয়ে অপারেট করা, এই বিষয়টা বললেই হয়তো একটা অ্যাবস্ট্রাক্ট চিন্তা মাথায় আসে যে স্পেসের থ্রু দিয়ে একটা জিনিস অপারেট করছে। এখন এখানে যেটা দুটো মেজর ভাগ, এটা আমি পরে আসবো, তো তার আগেও আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্ট বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে যে যদি আমাকে বলে যে ইন্ডাকটিভ এফেক্ট বলতে ওয়ান লাইনার, what we understand actually কি বোঝায়, সেটা হচ্ছে যে flow of electrons through space। তো এখন এটাকে এই ইলেকট্রন ফ্লো আমরা বলতে পারি, বা সবসময় যে এন্টায়ারলি ইলেকট্রনটা পুরোটা ড্র্যাগ করে চলে যাচ্ছে এরকম নয়। অনেক সময় যেটা হয় যে একটা নেগেটিভ পোল কিছুটা ইনডিউসড হয়ে সেদিকে ড্র্যাগ করলো, তো সেরকম হয়। কিন্তু বেসিক্যালি যেটা হয় যে এই চার্জের এক্সচেঞ্জ হয়, সেটা নেগেটিভ চার্জের এক্সচেঞ্জই মূলত ধরে, এবং সেটা যেহেতু আমাকে একটা জায়গাকে কোয়ান্টিফাই করতে হবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্য, সেই জন্য আমি ইন জেনারেল সেটাকে ফ্লো অফ ইলেকট্রনস থ্রু স্পেস এভাবে ভাবতে পারি। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয়ত, এখানে দুটো খুব অবভিয়াস টার্ম আসে ইন্ডাকটিভ এফেক্ট এই জিনিসটার সাথে সাথে, সেটা হচ্ছে একটা প্লাস আই ইফেক্ট আর একটা মাইনাস আই ইফেক্ট। তো এই যে প্লাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্ট, সেই জিনিসটা আমরা পরে আসবো। আগে প্রথমে একটা জিনিস বুঝে নেওয়া, সেটা হচ্ছে যে এই প্লাস আর মাইনাসটার সিগনিফিকেন্স আমরা এইভাবে ভাবতে পারি, যে গ্রুপটার প্লাস আই ইফেক্ট বা প্লাস আই প্রভাব আছে তারা সিস্টেমে, সিস্টেম মানে আমি এভাবে চিন্তা করব, যদি আমি একটা গ্রুপ ভাবি জি, এবার সেটার সঙ্গে যে পার্টটা অ্যাটাচড আছে সেইটাকে আমি সিস্টেম ভাবতে পারি। মানে অর্গানিক এই যখন এফেক্টের কথা আমি চিন্তা করব, তাহলে এই গ্রুপটা যদি সিস্টেমে ইলেকট্রন প্লাস করে, মানে ইলেকট্রন ডোনেট করে, তাহলে সেই গ্রুপটা প্লাস আই এফেক্ট শো করবে। আর যদি সেই গ্রুপটা সিস্টেম থেকে
ইলেকট্রন উইথড্র করে নেয় থ্রু স্পেস, এই যে থ্রু স্পেস উইথড্র করা, এই জায়গাটাকে আমি যদি মানে কোয়ান্টিফাই করতে চাই, তাহলে ইন মানে ক্রুড সেন্সে আমরা ভাবতে পারি সেটা থ্রু সিগমা বন্ড ইলেকট্রনের ফ্লো যেটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে, মানে সেইভাবে আমরা আই এফেক্টটাকে ভাবতে পারি। তো এখন যে তাহলে কি কি বিষয়ের উপর মোটামুটি ডিপেন্ড করে, সেটা একটা ব্যাপার প্রথমেই সেই পয়েন্টটাও নোট করে রাখা দরকার, সেটা হচ্ছে যে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেজোনেন্স, মানে রেজোনেন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই, মানে সেটা রেজোনেন্স হচ্ছে কি হচ্ছে না তার উপর ডিপেন্ড করে কিন্তু কোনো একটা গ্রুপ আই এফেক্ট দেখায় বা দেখায় না, সেরকম একেবারেই বিষয় নয়। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় যে জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, মানে এদিক, যখন এই ইন্ডাকটিভ এফেক্ট আমরা ভাববো, একটা জিনিস প্রথমেই কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। of the element involved, মানে তড়িৎ ঋণাত্মকতা। এটা হচ্ছে মানে দ্বিতীয়ত, এটা তো একটা জাস্ট ইনফরমেশন, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি মানে আই এফেক্ট যখন দেখবো সেটা একটা জায়গা মাথায় রাখতে হবে। তৃতীয়ত যে জায়গাটা মাথায় রাখতে হবে, থার্ডলি, সেটা হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। তো এইটা, আর মোটামুটি আর একটা বিষয় সেটা হচ্ছে সেটা অবশ্য রেজোনেন্সের থ্রু দিয়েই চলে আসে, যে মানে পাই, ঠিক আছে, এই দুটোর উপর বেস করেই আমরা মোটামুটি মুভ করতে পারবো। আমি দু একটা এক্সাম্পল আগে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা আই এফেক্টটাকে ভিজুয়ালাইজ করতে পারি। সেটা হচ্ছে আমি একটা খুব সিম্পলেস্ট একটা মলিকিউল, মানে একটা সিম্পল মলিকিউল নিলাম, মিথাইল ক্লোরাইড, CH3Cl। এখন এই যে মলিকিউলটা, সেখানে কার্বন আর ক্লোরিনের মধ্যে যে কানেক্টিভিটি রয়েছে, এবার কার্বন আর ক্লোরিনের মাঝখানে যে কানেক্টিভিটি রয়েছে, সেখানে এই দুটো অ্যাটমের মধ্যে মানে স্ট্রাকচারটা আমি যদি এক্সপ্লিসিটলি আঁকি, তাহলে তো বিষয়টা এরকম নয় এটা। তো তাহলে কার্বন আর ক্লোরিন, এই দুটোর মধ্যে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে সেটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনটা এবার আমরা চলে আসি, যে টেন্ডেন্সি অফ অ্যান এলিমেন্ট টু drag the bonded pair of electrons towards itself is referred as the electronegativity of the corresponding element। মানে কোন একটা মৌলের তার বন্ধন জোড়ের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করা বা টেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। তার মানে অফকোর্স যেহেতু ক্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তার মানে ক্লোরিনটা ইলেকট্রনটা ড্র্যাগ করবে এই দিকে, মানে এবং সেটা আমি কোয়ান্টিফিকেশন যদি করতে চাই, তাহলে এই যে ড্র্যাগিং, এই যে মানে ফ্লো অফ ইলেকট্রন যেটা হচ্ছে, সেই ফ্লো অফ ইলেকট্রনটা কিন্তু থ্রু স্পেস হচ্ছে আর কি, মানে শুধুমাত্র সিগমা বন্ডের থ্রু দিয়ে হচ্ছে, মানে তো জাস্ট সিগমা বন্ডটার মধ্যেই যে শুধু কনসেন্ট্রেট হয়ে আছে সেরকম নয়, তার মানে একটু এদিক ওদিক রিজিয়নটাকে ও ইনডিউস করতে করতেই যায়, যাক সেটা ভিন্ন বিষয়, সেই জায়গায় আসা এখন দরকার নেই। তো আমাকে এইটা বুঝতে হবে যে তার মানে ক্লোরিনের দিকে ইলেকট্রনটা ড্র্যাগড হলো, তার মানে ক্লোরিনের দিকে যদি ইলেকট্রনটা ড্র্যাগড হয় ডিউ টু ইটস হায়ার ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে এটা ডেল মাইনাস চার্জ পাবে, ঠিক আছে, কারণ ও ইলেকট্রনটা ওইদিকে একটু বেশি সরে গেছে, কার্বন আর ক্লোরিনের মাঝখানে যে বন্ড পেয়ারের ইলেকট্রনটা ছিল। তাহলে এটা যদি ডেল মাইনাস হয়, অফকোর্স তার করসপন্ডিং যে কার্বনটা সেটা ডেল প্লাস হবে।
তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন যে অ্যাটমটা রয়েছে সেই ক্লোরিন অ্যাটমটা ইলেকট্রনটাকে টানছে নিজের দিকে এবং সেটা সিগমা বন্ডের থ্রু দিয়ে হচ্ছে, মানে সেটা স্পেসের থ্রু দিয়ে হচ্ছে। যেহেতু নিজের দিকে ইলেকট্রন টানছে সেই জন্য ওই ইলেকট্রনটা উইথড্র করছে, তার মানে মাইনাস করলো। আর এখানে কোনো রেজোনেন্সের পার্টিসিপেশন তো নেই, থ্রু স্পেস হচ্ছে, সেই জন্য মানে থ্রু ইন্ডাকশন উইথড্র করছে, মানে এটা মাইনাস আই ইফেক্ট শো করছে। তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা শো করবে হচ্ছে প্লাস আই এফেক্ট। এই হচ্ছে বিষয়। তো এখানে একটা বিষয় নোট করে রাখা যে এনি অ্যালকিল গ্রুপ শোজ প্লাস আই এফেক্ট, এই পয়েন্টটা লিখে রাখা যে যে কোনো অ্যালকিল গ্রুপ প্লাস আই এফেক্ট বা প্লাস আই প্রভাব প্রদর্শন করে। এখন এটা কেন এরকম হয়, যে কেন অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট দেখায়, সেই বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। সেটা হচ্ছে যে আমি সিম্পলেস্ট অ্যালকিল গ্রুপ মিথাইলটাই ভাবলাম। তো বিটুইন কার্বন এন্ড হাইড্রোজেন, কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তার মানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে ইলেকট্রন ড্র্যাগড হবে। তো সেদিকে যদি ইলেকট্রন ড্র্যাগড হয় তাহলে কার্বন সেন্টারটা ডেল মাইনাস চার্জ পাবে। এবার এই যে সেন্টারটা ডেল মাইনাস ইলেকট্রোনেগেটিভ, মানে ডেল মাইনাস যে চার্জটা পেলো, তার মানে এটা বোঝাচ্ছে যে সেন্টারে যে অ্যাটমটা রয়েছে অ্যালকিল গ্রুপটার, অর্থাৎ কার্বন অ্যাটমটা, সেটা তিনটে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা এদিকে এসে একটা নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট করছে। এবার এই যে নেগেটিভ চার্জটা অ্যাকুমুলেট হলো, ও যেটা চাইবে ওই নেগেটিভ চার্জটাকে ডিউ টু ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল ও স্প্রেড আউট করে দিতে চাইবে, ডিসপার্স করে দিতে চাইবে। তার মানে ও এই নেগেটিভ চার্জটাকে ডোনেট করবে, সেটা থ্রু স্পেস করবে। যদি আর কোনো প্রভিশন না থাকে অফকোর্স ও থ্রু স্পেস করবে। সেই জন্য এই ইলেকট্রন ডোনার, যে কোনো অ্যালকিল গ্রুপ ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে, সেই জন্য তারা প্লাস আই প্রভাব প্রদর্শন করে। একটা প্রবলেম দেখে নেওয়া যাক। CH3 CH2 CH2 Cl। তো এই যে কম্পাউন্ডটা, এখানে একটা জিনিস মানে মাথায় রাখতে হবে, যেটা অ্যালকিল গ্রুপ প্লাস আই প্রভাব দেখায়, তার মানে আরো যদি জেনারেলাইজ করতে চাই তাহলে আমি ভাবতে হবে যে কোনো এরকম গ্রুপ যাতে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন কানেকশন রয়েছে, কানেক্টিভিটি রয়েছে, তাহলে সেক্ষেত্রে মিথিলিন গ্রুপটাও অবশ্যই প্লাস আই প্রভাব দেখাবে। মানে এখানে এই যে এটা বা এটাই CH2 গ্রুপগুলোকে মিথিলিন গ্রুপ বলা হয়। এখন বক্তব্য হচ্ছে যে একটা কোয়েশ্চেন করলো যে এই যে তিনটে কার্বন অ্যাটম রয়েছে, এটাকে যদি আমি 1 নাম্বার ভাবি, এটাকে যদি 2 নাম্বার ভাবি, আর এটাকে যদি 3 নাম্বার ভাবি, এই তিনটে কার্বন অ্যাটমের প্লাস আই প্রভাবের ক্রমটা কি হবে, মানে অর্ডার অফ প্লাস আই ইফেক্ট of these three carbon atoms। এখন এই জায়গাটা আমি প্রথমে যে পয়েন্টগুলো বলেছিলাম, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের উপর বেস করেই মুভ করা, ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্ট তার উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা দেখালাম। সেকেন্ড, আমরা দেখে নেব যে ডিসটেন্সটা কিভাবে এফেক্ট করে এই আই এফেক্টটাকে। তাহলে এই যে ক্লোরিন অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ যে কোনো অ্যাটম বা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কন্টেনিং এনি গ্রুপ, তারা ইনভ্যারিয়েবলি অলওয়েজ মাইনাস আই ইফেক্ট শো করবে। এটা সব সময়ই হবে, কারণ ওর ইনহেরেন্ট প্রপার্টিটাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রনটাকে নিজের দিকে পুল করা। তাহলে এটা যখন মাইনাস আই দেখাবে, মানে একটা জিনিস যদি আর এক্স অ্যালকিল হ্যালাইড যদি ভাবি, এক্সটা যদি ডেল মাইনাস হয়, মানে এটা যদি মাইনাস আই শো করে, তাহলে অফকোর্স এটা প্লাস আই শো করবে। তো এবার যেহেতু ডিসটেন্সের উপর ডিপেন্ডেন্ট, তার মানে ফারদেস্ট কার্বন যেটা, সেটা হচ্ছে 3 নাম্বার কার্বনটা, Cl অ্যাটম থেকে সবচেয়ে দূরে রয়েছে 3 নাম্বার কার্বনটা। তাহলে এর উপর যেহেতু
ডিসটেন্সের উপর যে জিনিসটা ডিপেন্ড করছে এটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। যে জিনিসটা ডিসটেন্সের উপর ডিপেন্ডেন্ট তার মানে অবভিয়াসলি মানে দুটো একটাকে তো একটার উপর টান পড়ছে, তো তুই যত কাছে নিয়ে আসা যাবে সেটা তত বাড়বে, যেটা যত দূরে যাবে তত কমবে। তার মানে এইখানে এই কার্বনের উপর, এই কার্বন অ্যাটমের উপর এই Cl এর যে মাইনাস আইটা সেটা সবচেয়ে কম পড়বে। তাহলে ওই মাইনাস আই এর জন্যই কিন্তু এখানে প্লাস আই ডেভেলপ করে। তাহলে এখানেও প্লাস আই করবে, কিন্তু সেই প্লাস আইটা হচ্ছে উইকেস্ট প্লাস আই। তারপরেরটা এটা মিডল কার্বন, তার মানে এখানে যে মাইনাস আই এর জন্য এখানে যে প্লাস আইটা সেটা মাঝামাঝি থাকবে, তার মানে এটা উইকার প্লাস আই হবে মাঝেরটা। আল্লাহ এইটা যেটা এখানে তো সবচেয়ে ক্লোজে রয়েছে, তাহলে এই মাইনাস আই এর ইফেক্টটা, এই ক্লোরিনের যে মাইনাস আই ইফেক্টটা সেটা এই কার্বনের উপর ম্যাক্সিমাম, তাহলে এই কার্বনটার স্ট্রংগেস্ট প্লাস আই হবে। তাহলে প্লাস আই ইফেক্টের অর্ডার, তার মানে 1 এরটা হাইয়েস্ট হবে, নাম্বার 1 কার্বন, তারপর 2 হবে, তারপর 3 আসবে। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এটা 1 নাম্বার, মানে আমি কার্বনটাকে নিয়েই ডিল করছি। এটা 1 নাম্বার। এটা 2 নাম্বার। এটা 3 নাম্বার কার্বন। একই কোয়েশ্চেন যে অর্ডার অফ প্লাস আই ইফেক্ট অফ দিস 3 কার্বন অ্যাটমস, মানে এই তিনটে কার্বনের প্লাস আই প্রভাবের ক্রম কি হবে। এবং আর বলতে যেটা জেনারেলাইজড আর বলতে এনি অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপকে বোঝায়। তো তাহলে এই অবস্থায় আমি যদি প্রথম যে কার্বন অ্যাটমটা রয়েছে এইটা, এটা যদি ফোকাস করি তাহলে আমি দেখব যে এখানে 3টে মিথাইল গ্রুপ রয়েছে, এবং এই যে 3টে মিথাইল গ্রুপ যে কোনো অ্যালকিল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং, তারা প্লাস আই ইফেক্ট দেখায়, প্রভাব দেখায়, সেই জন্য তারা ইলেকট্রন ডোনেট করবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ইলেকট্রনটা ডোনেট করবে নিজের সিস্টেমের দিকে বলতে সেন্ট্রালি যে কার্বনটার সঙ্গে ও অ্যাটাচড আছে তার দিকে। তার মানে এই ক্ষেত্রে এখানে ও ইলেকট্রন ডোনেট করবে, এখান থেকে ইলেকট্রন ডোনেট করবে, এখান থেকে ইলেকট্রন ডোনেট করবে। তাহলে 3টে মিথাইল গ্রুপ যদি এই কার্বনে ইলেকট্রন ডোনেট করে তাহলে অবভিয়াসলি এই কার্বনের ইলেকট্রন ডেনসিটিটা বাড়বে। তো ইলেকট্রন ডেনসিটি যদি বাড়ে সেটাকে আমি ডেল মাইনাস হিসেবে ভাবতে পারি। এবার 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটিটা দুটো মিথাইল গ্রুপের জন্য ইনক্রিজ করবে। তাহলে হাইড্রোজেন হ্যাজ নাইদার এফেক্ট, ও ইলেকট্রন ডোনেটও করবে না, উইথড্র করবে না। তার মানে এই দুটো মিথাইলের জন্য বাড়বে, ইলেকট্রন ডেনসিটি বাড়ছে মাঝের কার্বনটার, এটাও ডেল মাইনাস, আর এখানে একটা মিথাইলের প্লাস আই এর জন্য এটাও বাড়বে, এটাও ডেল মাইনাস। এবার এই যে প্রত্যেকটা ডেল মাইনাস লিখলাম তাহলে হয়তো একটা কনফিউশন রাইজ করতে পারে, তাহলে কি সবকটা ডেল মাইনাসের এক্সটেন্ডের সমান, তা তো নয়। কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি এটা কনভেনশন বলছি না, কিন্তু মনে রাখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি এটাকে এভাবে ভাবতে পারি যে অ্যাজ ইফ এটা মানে ট্রিপল ডেল মাইনাস, মানে
তিনটে মিথাইলের জন্য ডেল মাইনাসটা ডেভেলপ করছে, মানে তাহলে এইটা ডাবল ডেল মাইনাস করতে পারি, এটা সিঙ্গেল ডেল মাইনাস। এবার যত সেন্ট্রাল কার্বনে মাইনাসের এক্সটেন্ট যত বাড়বে তত ও সেই ইলেকট্রনটাকে বাইরে ডোনেট করার টেন্ডেন্সি তত বেশি হবে এবং সেটা থ্রু স্পেসও ডোনেট করবে। যত ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি বেশি তত প্লাস আই এফেক্ট বেশি। তার মানে ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি হাইয়েস্ট হচ্ছে এক নম্বরে, যার ইলেকট্রন ডেন্সিটিটা ম্যাক্সিমাম। তার মানে প্লাস আই, অর্ডার অফ প্লাস আই ইফেক্ট, এক নাম্বার কার্বনটা হাইয়েস্ট হবে, তারপর হবে 2 নাম্বার কার্বন, তারপর হবে 3 নাম্বার কার্বন। এই জায়গা থেকে আমি আর একটা জিনিস ভাবতে পারি যে এখানে সেটা হচ্ছে যে এই যে আর পার্টটা, এটা তো কমন আমি ইচ্ছে করেই রেখেছি, এটা পরের একটা জায়গা, এটা আমি পরে আসবো নিশ্চয়ই, কিন্তু আজকে একটা ছোট আইডিয়া এখান থেকেও করে নেওয়া যাবে। এই তিনটে আর কে আমি রিমুভ করে দিলাম, তিনটে অ্যালকিল গ্রুপকে। এবার যদি রিমুভ করি তাহলে বন্ড তো ব্রেক করছে, এই জায়গাটার বন্ডটা ব্রেক করছে। তো বন্ড যদি ব্রেক করে, যদি হেটারোলাইটিক বন্ড ব্রেকিং হয়, অসম বিভাজন হয়, তাহলে সেটা সেই কার্বন, মানে এই যে কার্বনটা, সেটা ইদার প্লাস চার্জ পাবে বা মাইনাস চার্জ পাবে। তো আমি প্রথমটাই ধরে নিলাম সেটা প্লাস চার্জ পাচ্ছে, মানে আটটা সরিয়ে নিয়ে যে পার্টটা পড়ে থাকছে, এই 1 2 3 এই যে এক্সাম্পলটা নিয়ে নেওয়া হয়েছে, তো সেখানে যে পার্টটা পড়ে থাকছে সেই পারে আটটা সরিয়ে নিয়ে আমি এটা প্লাস সেখানে জেনারেট করিয়ে নিচ্ছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা পাবো, তারপরেরটার ক্ষেত্রে এটা, আর তারপরেরটার ক্ষেত্রে এটা। এবার প্রত্যেকটাতেই +1 করে চার্জ আছে। চার্জটা যত বেশি নালিফাইড হবে অ্যাকর্ডিং টু ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল, স্পিসিসটা স্টেবিলিটি, কারণ তার ইনহেরেন্ট টেন্ডেন্সিটাই হচ্ছে নিউট্রালিটির দিকে মুভ করা। তার মানে এই যে প্লাস চার্জ গুলো সেটা যত বেশি নিউট্রালের দিকে যাবে তত বেশি স্টেবল হবে। অর্থাৎ এখানে আমি দেখছি যে তিনটে মিথাইল গ্রুপ দিয়ে ইলেকট্রন ডোনেট হয়, মানে ইলেকট্রন প্লাস করছে, এখানে দুটো দিয়ে করছে, এখানে একটা দিয়ে করছে। যত বেশি গ্রুপ ইলেকট্রন ডোনেট করবে তত চার্জ বেশি নিউট্রাল হবে। তার মানে এটা যদি এ দিই, এটা যদি বি, এটা সি, তাহলে স্টেবিলিটিটা হাইয়েস্ট হয়ে যাবে এর, তারপর হবে বি এর, আর লোয়েস্ট হয়ে যাবে সি এর। সেজন্যই মানে এভাবেই আসে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এগুলো কার্বোক্যাটায়ন। কেন কার্বোক্যাটায়ন? কারণ কার্বন প্লাস ক্যাটায়ন করে টার্মটা কার্বোক্যাটায়ন এসছে, যে এই যে একটা কার্বন সেটা প্লাস চার্জ ক্যারি করছে, যদি কার্বন মাইনাস করে তাহলে সেটা কার্বনায়ন হয়। অ্যাকর্ডিংলি তার স্টেবিলিটি অর্ডার আমরা পরে দেখবো। আচ্ছা, তাহলে এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের জেনারেলাইজ স্টেবিলিটির অর্ডারটা। আচ্ছা, এবার আমরা ইলেকট্রোনেগেটিভিটিটাকেই আমরা একটু যদি অন্যরকম ভাবে দেখি, সাপোজ বলা হলো যে Ni2+ আর Ni3+, which shows higher minus I effect, মানে কার মাইনাস আই প্রভাব বেশি। এখন এই Ni2+ বলতে কি বোঝাচ্ছে? Ni2+ বলতে বোঝাচ্ছে যে এই আয়নটার দুটো ইলেকট্রনের শর্টেজ রয়েছে, and Ni3+ তার মানে সিগনিফাই করছে দিস আয়ন ল্যাকস 3 ইলেকট্রনস। তাহলে অবভিয়াসলি যার ইলেকট্রনের শর্টেজ বেশি হবে
তার বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি তত বেশি হবে। তাহলে যত ইলেকট্রন বাইরে থেকে নিজের দিকে টেক আপ করবে, মানে একটা এলিমেন্ট সেটা যদি প্লাস স্টেজে থাকে তাহলে সে বাইরে থেকে ইলেকট্রন নিজের দিকে নেবে এবং সেটা থ্রু স্পেস নেবে। তার মানে এখানে যে যে জায়গাটা থেকে টেক আপ করছে সেটা হচ্ছে সিস্টেম, তাহলে ও থ্রু স্পেস থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, তার মানে মাইনাস করছে, তাহলে মাইনাস আই দেখাবে। এবার যত ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি হবে তত মাইনাস আই এফেক্ট বেশি হবে। তো Ni3 প্লাসটার ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি, তার মানে আমি এভাবেও ভাবতে পারি যে Ni3 প্লাসটা ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাইনাস আই বেশি হবে, তার মানে Ni3 প্লাসটার মাইনাস আইটা হায়ার হবে দেন Ni2 প্লাস। আচ্ছা, নেক্সট আমরা আর একটা জায়গা দেখে নিই যে CHO, CN, CH ডাবল বন্ড CH2 এই তিনটে গ্রুপ বলেছে। CHO, CN, CH ডাবল বন্ড CH2 বললো যে অর্ডার অফ মাইনাস আই ইফেক্ট। এটা আমরা এভাবে করব, আগে এদের এক্সপ্লিসিট স্ট্রাকচারটা আমরা এঁকে নেব। CHO স্ট্রাকচারটা হচ্ছে এটা, CN টা হচ্ছে এটা, CH না আঁকলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু ঠিক আছে এটা বোঝার সুবিধার জন্য একটু। এখন দেখা যাচ্ছে যে কার্বন পার্টটা তো কমন থাকছে, এবার তার বাদ দিয়ে এখানে অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, আর এখানে আবার কার্বন আছে। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এই তিনটের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হচ্ছে, অক্সিজেনটা অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন হাইয়েস্ট, তারপর হয়ে যায় নাইট্রোজেনের, তারপর কার্বনের হয়। তাই যদি হয় তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাটাচ থাকবে তত মাইনাস আই এফেক্ট ইনক্রিজ করবে। তার মানে CHO এর মাইনাস আইটা টপ করবে, তারপর আসবে CN, লোয়েস্ট ভিনাইল গ্রুপটা। আচ্ছা, নেক্সট আর একটা টাইপ দেখে নিই আমরা, সেটা হচ্ছে যে তো এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2। তো between group 1 and group 2 which has higher minus I। তো এখানে সেই একই জায়গা যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাটাচ থাকবে তত মাইনাস আই এফেক্ট বাড়বে। এবং আমরা একটু আগেই যে ওই Ni2 প্লাস 3 প্লাসের যে এক্সাম্পলটা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে যত প্লাস চার্জের অ্যামাউন্ট বেশি হয় তত ইলেকট্রন উইথড্রয়িং টেন্ডেন্সি বেশি হবে, তত মাইনাস আই এফেক্টটা ইনক্রিজ করবে। তো তাহলে এখানে নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ, N প্লাসও ইলেকট্রোনেগেটিভ, কিন্তু N প্লাস তার একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, N টার কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্সি নেই। যার ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি
অবভিয়াসলি তার বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি বেশি হবে। তার মানে এইটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে n প্লাস ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান n। তাহলে এইটা মোর ইলেকট্রোনেগেটিভ, এই জায়গাটা আমরা নোট করে রাখবো, মোর ইলেকট্রোনেগেটিভ। So it shows, so as a whole the group shows stronger minus I, আর এই জায়গাটা লিখে রাখবো less electronegative. So as a whole the group shows lesser minus I. আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির প্রসঙ্গেই বারবার ফিরে আসে এই আই এফেক্ট বলতে গেলে। তো সেজন্য আরো একটা খুব মেকানিক্যাল জায়গা, এবং এটা খুব বেশি এক্সটেন্ডই এই জায়গা, এই কভার কোয়েশ্চেন এই কনসেপ্টের উপর আসে, সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশনের জায়গা থেকে। মানে সাপোজ এটা বলা হলো যে CH3CH2 CH2 double bond CH, এই তিনটে গ্রুপ করে এদের অর্ডার অফ মাইনাস আই ইফেক্ট আমরা খুব সিম্পলিফাইড ভাবে, যারা এখনো পড়ে ওঠা হয়নি হাইব্রিডাইজেশনের জায়গাটা, সেখানে একটা খুব জেনারেলাইজড জায়গা, যেটা মোস্টলি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা জেনারেলাইজডই বলতে পারি, সেটা হচ্ছে যদি সি সিঙ্গেল বন্ড সি লিঙ্কেজ থাকে, তাহলে অলওয়েজ করসপন্ডিং যে কার্বন দুটো থাকে তার হাইব্রিডাইজেশন স্টেট sp3 হয়। যদি ডাবল বন্ড থাকে তাহলে দুটো কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট হয় sp2, আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হয়ে যায় sp। ঠিক আছে, তো এইবার যেহেতু s অরবিটাল ইজ ক্লোজেস্ট টু নিউক্লিয়াস, মানে s অরবিটালটা যেহেতু নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে, সেজন্য ওর উপর নিউক্লিয়াসের পুলটা ম্যাক্সিমাম। তো সেই কারণে কোন একটা হাইব্রিড অরবিটাল যাতে s এর কন্ট্রিবিউশনটা যত বেশি হবে, তার বাইরে থেকে ইলেকট্রন ডিউ টু দা হায়ার ডমিনেটিং পুল অফ দ্য করসপন্ডিং নিউক্লিয়াস, ওর বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি তত বাড়বে। তার মানে আমি সেটাকে ইন জেনারেল এরকম ভাবে বলতে পারি যে হায়ার দ্য এস ক্যারেক্টার, হায়ার দ্য এস ক্যারেক্টার of a hybrid orbital, higher will be its electronegativity, higher will be its electronegativity, higher will be its dash দিয়ে, higher will be its tendency to accept electrons from outside, higher will be its tendency to accept electrons from outside dash দিয়ে, এবং বাইরে থেকে যে ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি, সেটাই তো মাইনাস আই ইফেক্ট। হায়ার উইল বি দ্য মাইনাস আই ইফেক্ট। তাহলে হেন্স অর্ডার অফ মাইনাস আই ইফেক্ট কি হবে? 3 এই প্রবলেমটার ক্ষেত্রে 3 টপ করবে হাইব্রিডাইজেশনের পার্সপেক্টিভে, তারপর 2 আসবে, তারপর 1 আসবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওই সেম কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ মাইনাস আই ইফেক্ট অফ দ্য ফলোইং গ্রুপস, নিম্নলিখিত গ্রুপগুলো মাইনাস আই প্রভাবের ক্রম কি হবে? আচ্ছা, প্রথমে এটা দিয়েছে, সেকেন্ডলি এটা দিয়েছে,
এই তিনটে। তো যখন একটা কম্পারেটিভ স্টাডি দেবে তখন আমাকে মানে আমার এরকম কখনো কখনো কনফিউশন রাইজ করতে পারে যে আমি কোন জায়গাটার পার্সপেক্টিভে ভাববো যে ইফেক্ট গুলো, মানে আই এফেক্ট, আর এফেক্ট, বা এরকম প্রচুর কোয়েশ্চেন অর্গানিক কেমিস্ট্রিতে আসে যে অ্যাসিডিটি বেসিসিটির কম্পারিজন, এরকম ধরনের যে প্রবলেম গুলো, সেখানে আমাদের একটা জায়গা মাথায় রাখতে হবে যে আমরা ফোকাস করব যে কমন যে রিজিয়নটা বা অ্যাটলিস্ট কাছাকাছি মানে স্ট্রাকচারালি কমন সেই জায়গার মডেলটা নিয়ে ডিল করতে হবে। কারণ কি, আমি যখন তিনটের কম্পারিজন, একটা কম্পারেটিভ স্টাডি করা মানে কোনো একটা জায়গার কোনো একটা রেফারেন্স ফ্রেমে তো তাদের মধ্যে কোনো সিমিলারিটি আছে, তার পার্সপেক্টিভে আমি কম্পেয়ার করতে পারি। সেই জন্য কম্পারিজন করার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে এই মডেলটা, এটা বা এটা বা এটা মোটামুটি কমন মডেল, তার মানে এর পার্সপেক্টিভে আমি ভাববো। তো প্রথম যে এইটা, এখানে ট্রিপল বন্ড ক্যারিং কার্বন মানে sp, আর এই দুটো ডাবল বন্ড ক্যারিং মানে এটাও sp2, যদি একটা কার্বনই ভাবি এটাও sp2, whatever। এবার তার মানে হাইব্রিড যত s ক্যারেক্টার ইনক্রিজ করবে তত মাইনাস i বাড়বে, তার মানে দুইয়েরটা তো হাইয়েস্ট হয়ে গেল। কিন্তু হোয়াটস অ্যাবাউট 1 and 3, ওদের অর্ডারটা কি হবে? এখন এখানে বুঝতে হবে যে এখানে কিন্তু আরো অনেকগুলো sp2 হাইব্রিডাইজড, আরো 6টা কার্বন থাকছে, ঠিক আছে? তো সেই জন্য মানে যেহেতু হায়ার নাম্বার অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সিস্টেমটায় থাকছে, সেই জন্য অ্যাজ আ হোল মাইনাস আইটা, মানে 3 এর মাইনাস আইটা 1 এর থেকে বেড়ে যাবে। লিখে রাখবি যে উইথ ইনক্রিজিং নাম্বার অফ electronegative atom in the system, with increase in number of electronegative atom in the system, minus I effect of the system increases. With higher the number of electronegativity, higher the number of electronegative atom present in a system, মানে একটা সিস্টেমে যত বেশি সংখ্যক তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকবে, হ্যাঁ অফকোর্স at same hybridization states, hybridization স্টেটটা কিন্তু সেম হতে হবে, সেটা যত বেশি থাকবে higher will be the minus I effect of the corresponding group, সংশ্লিষ্ট গ্রুপের মাইনাস আই প্রভাব তত বৃদ্ধি পাবে। তো এই গেল আই এফেক্টের বিষয়, মানে যে ইন্ডাকটিভ এফেক্ট। তো এটাই বেসিক আইডিয়া ইন্ডাকটিভ এফেক্ট, এখান থেকে করে বাকিটা একটু স্টাডি করে নিতে হবে বই থেকে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট মোটামুটি একটা আইডিয়া করা যাবে বলে আমার মনে হয়। আচ্ছা, এরপর আমরা যে জায়গাটা করে নেব, এই দুটো মানে খুবই মানে প্যারালাল টার্ম আর কি, ইন্ডাকটিভ এফেক্ট এবং রেজোন্যান্স এফেক্ট, আই এফেক্ট আর আর এফেক্ট। তো সেই জায়গাটা আমরা আই এফেক্টটা দেখলাম, এবার আমরা দেখে নেব যে রেজোন্যান্স এফেক্ট, বাংলায় রেজোন্যান্স প্রভাব বলে বা সংস্পন্দন প্রভাবও বলে, অথবা এটাকে মেসোমারিক ইফেক্টও বলে। এটা অ্যাব্রিভিয়েশনে আর ইফেক্ট লেখে, এটা এম ইফেক্ট লেখে। এখন প্রথমেই একটা বিষয় জেনে নেওয়া, সেটা হচ্ছে যে ইন ব্রডার সেন্স রেজোন্যান্স এফেক্ট আর মেসোমারিক এফেক্ট আর সিনোনিমাস। মানে আমি যদি জেনারেলাইজ ভাবে ধরি তাহলে যা রেজোন্যান্স এফেক্ট সেটাই মেসোমারিক এফেক্ট, কিন্তু there is of course a big difference, এবং সেই জন্যই দুটো টার্ম আলাদা আলাদা করে এসেছে, না হলে দুটো টার্ম আলাদা আলাদা করে জেনারেট করতো না। রেজোন্যান্স ইফেক্ট এই টার্মটা জেনারেলাইজ টার্ম, আর মেসোমারিক ইফেক্ট
বা মেসোমারিক প্রভাব, এই যে শব্দটা, সেটা অনেক মানে সিস্টেম স্পেসিফিক বা কেস স্পেসিফিক। মানে বিষয়টা হয় যে যখন কোনো একটা অ্যারোমেটিক সিস্টেম, জেনারেলি সেটা তো রিং কম্পাউন্ড হয়, এই অ্যারোমেটিক সিস্টেম যখন রেজোন্যান্স এফেক্ট দেখায় তখন সেটাকে বলা হয় মেসোমারিক এফেক্ট। তার মানে মেসোমারিক এফেক্ট ইজ নাথিং বাট রেজোন্যান্স এফেক্ট শোন বাই সাইক্লিক অ্যারোমেটিক সিস্টেম। তো কিন্তু ইন জেনারেল আমরা পরীক্ষার কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেক সময় অতটা মানে স্ট্রিক্ট প্রোটোকল মেনটেন করে সবসময় ইউজ করা হয় না, এটা জেনারেলাইজ ভাবেই বলা হয়। এখন এই রেজোন্যান্স এফেক্ট বুঝতে গেলে সেখানে প্রথমে দুটো টার্ম বোঝা আগে দরকার। সেটা হচ্ছে যে ওই প্লাস মাইনাস বিষয়টা আসবে এখানেও। এখানেও একটা রয়েছে প্লাস আর এফেক্ট, একটা রয়েছে মাইনাস আর এফেক্ট। এই প্লাস আর এফেক্ট মানে যারা সিস্টেমে ইলেকট্রন প্লাস করবে, এবং সিস্টেমে ইলেকট্রন প্লাস করবে থ্রু রেজোন্যান্স, রেজোন্যান্সের থ্রু দিয়ে সিস্টেমে ইলেকট্রন অ্যাড করবে। ইলেকট্রন are added to the system by these groups through resonance. আর এখানে electrons are withdrawn from the system through resonance, যারা মাইনাস আর শো করে। সিমিলারলি এখানেও একটা প্লাস এম হবে যারা সিস্টেমে মানে অ্যারোমেটিক সিস্টেমে ইলেকট্রন রেজোন্যান্সের থ্রু দিয়ে ডোনেট করবে, আর একটা মাইনাস এম হবে। এখন এটা করতে গেলে আগে প্রথমে দেখতে হবে যে রেজোন্যান্স বিষয়টা আগে তো বুঝতে হবে। তো সেটা আমি একেবারেই ছোট করে বলবো, এটা একটু বই দেখেও নিতে হবে। আমি জাস্ট বেসিক আইডিয়াটা দেওয়া যে রেজোন্যান্স বিষয়টা কি। সেটা হচ্ছে যে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, আমি যদি একদম সহজভাবে ভাবি পাই ইলেকট্রনস ইন আ সিস্টেম, সেটাই হচ্ছে রেজোন্যান্স। মানে আমি যদি বেনজিনের স্ট্রাকচার ভাবি, তাহলে এই বন্ডটাকে আমি এখানে শিফট করালাম, এই বন্ডটাকে এখানে শিফট করালাম, এই বন্ডটাকে এখানে শিফট করালাম, তাহলে এই বন্ডটা এই বন্ডটা যখন শিফট করছে সেটা করে কিন্তু এইখানটায় আসছে, তাহলে সেটা এখানে এলো। একই রকম ভাবে এই বন্ডটা সেটা শিফট করে এখানে এলো, তাহলে সেটা এখানে, এখানে। তার মানে এই যে পাই বন্ড, যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড গুলো, সেগুলোকেই পাই বন্ড বলা হয়। এবং এই পাই বন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে তিনটে পাই বন্ড ছিল এই স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে কিন্তু তিনটে পাই বন্ড অন্য জায়গায় চলে গেছে। মানে পাই বন্ড, একটা পাই বন্ড কি দিয়ে তৈরি না, দুটো পাই ইলেকট্রন দিয়ে। তাহলে পাই বন্ড গুলো নিজেদের জায়গাটা যদি চেঞ্জ করে, তার মানে তার সঙ্গে যে সংশ্লিষ্ট ইলেকট্রন গুলো, পাই ইলেকট্রন যাদের বলা হয়, তারাও তাদের জায়গা চেঞ্জ করবে। অর্থাৎ তারা ছড়িয়ে পড়ছে পুরো সিস্টেমটার মধ্যে, রিংটার মধ্যে। এটাকেই বলা হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, এবং এটাই হচ্ছে রেজোন্যান্স। এখন তাহলে কোন কোন জায়গায় আমরা রেজোন্যান্স দেখতে পাবো, মানে সেটা আমি কিভাবে দেখেই বুঝবো সিস্টেমটাকে, সেটা আমার এটা বোঝা খুব জরুরি। বিভিন্ন অর্গানিক প্রবলেম করার ক্ষেত্রে, বিশেষত মেকানিজম রিলেটেড প্রবলেম বা এইজিওসি রিলেটেড প্রবলেম, যে আমরা কোথায় কোথায় রেজোন্যান্স দেখতে পাবো। মোটামুটি আমরা যদি রেজোন্যান্স সম্পর্কে খুব ভালো আইডিয়াও না থাকে, তবু মেকানিক্যালি এই জায়গাগুলো আমরা করে দিতে পারবো। সেটা হচ্ছে আমরা লিখে রাখবো যে রেজোন্যান্স is
generally found in কোথায় কোথায় দেখা যায় সাধারণত, একটা হচ্ছে conjugated system, দু নাম্বারটা হচ্ছে presence of any lone pair carrying atom in conjugation. তিন নাম্বারটা হচ্ছে presence of any positive or negative charge, presence of any positive or negative charge in conjugation. তো মোটামুটি এই জায়গাগুলো দেখলে আমরা রেজোনেন্স কোথায় হয় বা হয় না, এই সিস্টেমগুলোকে আমরা চিনে রাখলে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা এই সিস্টেমগুলোকে আগে দেখে নিই যে কিভাবে চিনবো। প্রথমে এই কনজুগেটেড সিস্টেম বলতে কি বোঝায়? কনজুগেটেড সিস্টেম বলতে বোঝায় যে অল্টারনেটিভ পজিশনে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। সাপোজ আমাকে এরকম একটা সিস্টেম নেওয়া হলো, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার এটাকে যদি আমি এরকম ভাবে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে এই 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড আছে, তারপর সিঙ্গেল বন্ড, আবার অল্টারনেট 3 4 এর মাঝখানে ডাবল বন্ড। এখানে একটা জিনিস খুব ভাইটাল, সেটা হচ্ছে এই 1 3 পজিশনিংটা, 1 3 পজিশনিংটা মানে এটা মনে হতে পারে এটা তো 1 2 3 4 চার জায়গাতেই আছে, কিন্তু আমি এটা 1 3 পজিশনিং বিষয়টা এই জন্য বলা, আমরা যখন আইইউপিএসসি যে নোমেনক্লেচারের রুল সেটা তো এটাই বলে যে যদি 1 আর 2 এর মধ্যে হয় তাহলে সেটা আমরা মানে লোয়েস্ট নাম্বারটা দিয়ে সেটা পজিশনটাকে ডিনোট করব, মানে 1 ইন সাপোজ বলবো যদি একে থাকে যদি বলতে হয়, বা 3 ইন সামথিং লাইক দ্যাট। তো সেই জন্য এই 1 3 পজিশন মানে আমরা যদি দেখি যে 1 3 পজিশনে ডাবল বন্ড রয়েছে বা 1 1 3 5 এরকম আর কি, মানে একটা বাদ দিয়ে একটায়, তাহলে সেটা রেজোনেন্স দেখাবে। এটা কিরকম ভাবে রেজোনেন্স দেখায় সেটা একবার দেখে নিই। এটাই এলো, এটাই ড্র্যাগ করবে, ড্রিফট করবে, এটা তার মানে CH2, আমি সিস্টেমটাকে এইভাবে আঁকলাম, CH সিঙ্গেল বন্ড CH, এই পাই বন্ডটা শিফট করে এখানে গেছে, তার মানে ডাবল বন্ডটা এখন এখানে চলে এলো। পরের পাই বন্ডটা শিফট করে পাই বন্ডটা উঠে গিয়ে কার্বনের মাথায় আছে, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল। এবার বন্ড আসছে মানে বন্ডের ইলেকট্রনটা আসছে, একটা বন্ড আসা, এই গোটা ফুল অ্যারো দেওয়া, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে 2 ইলেকট্রন ট্রান্সফার, যে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবার দুটো ইলেকট্রন তার মানে এই যে পাই বন্ডটা ছিল, এই পাই বন্ডটা দুটো ইলেকট্রন এই কার্বনের মাথায় ট্রান্সফার হলো। তো দুটো ইলেকট্রন যদি ট্রান্সফার হয় মনে হতেই পারে, কিন্তু আমি এখানে একটা সিঙ্গেল মাইনাস চার্জ ডেভেলপ করাই, দুটো ইলেকট্রন তো 2 মাইনাস করার কথা, কেন সিঙ্গেল মাইনাস করাই তার কারণটা হচ্ছে এই যে দুটো ইলেকট্রন তার মধ্যে কিন্তু 4 নাম্বার কার্বনের একটা ইলেকট্রন নিজের ছিল, আর একটা 3 নাম্বার কার্বনের পাই ইলেকট্রন থেকে একটা ওতে কাপ করে একটা মাইনাস হলো, সেজন্য মাইনাস পাচ্ছে। আর এখানেও সিমিলারলি এদিক থেকে তো ইলেকট্রনটা ড্র্যাগ করে বেরোচ্ছে, এদিক থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, মানে এই কার্বন থেকে যদি পাই বন্ডটা খুলে যায় তাহলে এদিক থেকে কার্বন ইলেকট্রন শর্ট হচ্ছে, তার মানে এই কার্বনের মাথায় প্লাস চার্জ এলো, তো এইভাবে রেজোনেন্স আসছে। আচ্ছা, এটা হলো যে কনজুগেটেড সিস্টেম। তারপরে কি বলেছে যে প্রেজেন্স অফ এনি লোন পেয়ার ক্যারিং অ্যাটম ইন কনজুগেশন, মানে এরকম কোন গ্রুপ থাকতে হবে
যে যেটায় মানে এমন কোনো একটা পরমাণু থাকবে, এমন অ্যাটম থাকবে যেখানে কনজুগেশনে মানে যেটা রেজোনেন্স, কনজুগেশন মানে যারা রেজোনেন্স পড়া হয়নি তারাও এইভাবে করলে খুব সহজে মনে রাখতে পারবে। এই 1-3 পজিশনটাকে মাথায় রাখতে হবে, তাহলেই কনজুগেশন বিষয়টা আসবে। সাপোজ যদি আমাকে এটা বলে যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH, তো আমি এখানে নাম্বারিংটা ডাবল বন্ড থেকে শুরু করব, ঠিক আছে, বা লোন পেয়ার ক্যারিং অ্যাটমটা থেকেও করতে পারি। আমি যদি ডাবল বন্ড বা লোন পেয়ার ক্যারিং মানে এটা জেনারেলি ডাবল বন্ড থেকেই স্টার্ট করে নাম্বারিংটা, ডাবল বন্ডের পার্সপেক্টিভেই 1-3 দেখার সময় এটা ডাবল বন্ডের পার্সপেক্টিভেই শুরু করবে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার এই যে 3 নাম্বার যে কার্বনটা, সেই 3 নাম্বার কার্বনটায় কোনো ডাবল বন্ডও নেই বা কোনো লোন পেয়ারও নেই বা কোনো প্লাস মাইনাস চার্জও নেই, তাহলে এখানে কিন্তু এই কনজুগেশন বিষয়টা নেই, তার মানে এখানে রেজোনেন্স দেখাবে না। কিন্তু এই জায়গাটাই যদি এরকম হতো, এবার যদি আমি নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা কি বলেছে যে প্রেজেন্স অফ এনি লোন পেয়ার ক্যারিং অ্যাটম অক্সিজেন, যেটা অক্সিজেন বিলংস টু গ্রুপ 16, গ্রুপ 16 মানে ওর আউটার মোস্ট ইলেকট্রন থাকবে। আমরা এইভাবে লোন পেয়ার আছে না আছে কি নেই বুঝে নেব, যে ওর গ্রুপ 16 মানে ওর আউটার মোস্ট ইলেকট্রন হবে, গ্রুপ নাম্বার থেকে আমরা -10 করব, তার মানে ওর আউটার মোস্ট ইলেকট্রন আছে 6টা অক্সিজেনের, হাত কটা হচ্ছে 2টো, তার মানে 2টো ইলেকট্রন টেক পার্ট করেছে, তাহলে রিমেইনিং কটা 4টে, 4টে মানে হাউ মেনি পেয়ার্স, 2 পেয়ার্স অফ, হয়ে গেল। তো এইবার তাহলে এইটা দেখা যাচ্ছে যে এটা 1-3 সিস্টেমটায় কিন্তু এই লোন পেয়ারটা পাওয়া যাচ্ছে, মানে কনজুগেশনে আছে, এটা তার মানে রেজোনেন্স দেখাবে, এটা এইভাবে রেজোনেন্স হবে। CH2 মাইনাস CH OH, অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পড়েছে, ডাবল বন্ড জেনারেট করেছে, ইলেকট্রনটা বের হলো প্লাস চার্জ, এই কার্বনের মাথায় পাই ইলেকট্রনটা শিফট করে এসেছে, মানে ইলেকট্রন এক্সেস হচ্ছে মাইনাস হলো। তাহলে যদি বলে যে এই OH গ্রুপটা কি এফেক্ট শো করছে, এই OH গ্রুপটা আই এফেক্ট, সেটা কিন্তু সিস্টেমের উপর ডিপেন্ড করে না, ওটা শুধু সিগমা বন্ডের থ্রু দিয়ে কাজ করে, এবং ওটা ডিপেন্ড করে ওর ইলেকট্রোনেগেটিভিটি, যে অ্যাটম গুলো রয়েছে তার ইলেকট্রোনেগেটিভিটির উপর। তার অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মানে ইনহেরেন্ট ওর একটা মাইনাস আই OH গ্রুপে থাকবেই ডিউ টু প্রেজেন্স অফ দ্যাট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেটা এটা অনলি মাইনাস আই শো করবে। কিন্তু এখানের OH-টা সেটা মাইনাস আই তো দেখাবেই, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য মাইনাস আই ও দেখাবে, তার সাথে ও আবার রেজোনেন্সে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রন ডোনেশনটা হলো সেটা থ্রু রেজোনেন্স হচ্ছে, এবং ও OH গ্রুপটা এই সিস্টেমে এখানে ইলেকট্রনটা অ্যাড করছে থ্রু রেজোনেন্স, তার মানে ইলেকট্রন প্লাস করছে, তাহলে প্লাস আর দেখাবে, প্লাস আর মাইনাস আই দুটোই দেখাবে। তাহলে এই জায়গাটা আমি বুঝতে হবে যে যে কোনো সিস্টেম মানেই কিন্তু মানে একটা গ্রুপ মানেই সেই গ্রুপটা সব সময় সব সিস্টেমে একই রকম জিনিস দেখায়। সাপোজ এখানে OH গ্রুপটা যদি দেয় ফেনলে, তাহলে আমরা যদি দেখি 1, 2, 3, এটা কিন্তু আবার ওই কনজুগেশনে লোন পেয়ারটা আছে, তার মানে ও রেজোন্যান্স এফেক্ট শো করবে, এটা এই আসবে, এটা এখানে এলো, আমি একটা রেজোনেটিং স্ট্রাকচার ড্র করছি, ডাবল বন্ড ও এইচ, অক্সিজেনের লোন পেয়ারটা রিলিজ হয়েছে প্লাস, পাই ওয়ানটা শিফট করে কার্বনের মাথায় আসছে মাইনাস, এটা এটা, তো রেজোনেন্স শো করছে, তার মানে সেকেন্ড জায়গাটা আমি বলে দিলাম। থার্ড জায়গাটা বলেছে যে প্লাস অর মাইনাস চার্জ ইজ ইন কনজুগেশন, তো এই কনজুগেশন মানেই এই ব্যাপারটা, এই 1-3 পজিশন বা 1-3-5 পজিশন, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো যদি এটা হয় যে সাপোজ H2C ডাবল বন্ড CH CH2 প্লাস 1, 2,
3 হবে। এটা কনজুগেশন এটা এরকম শিফট করবে, তাহলে CH এদিকে ড্র্যাগ করে CH2 এক নাম্বার কার্বন থেকে পাই বন্ডটা খুলছে, মানে এটা CH2 এটার মাথায় প্লাস ডেভেলপ করলো। যদি এটা দেয় CH2 মাইনাস CH ডাবল বন্ড CH2 1 2 3, তাহলে এটাও নেগেটিভ চার্জ আছে কনজুগেশনে, 1 3 পজিশন মানে কনজুগেশন ডাবল বন্ডের সঙ্গে, এবং এটাও রেজোনেন্স যাবে অবভিয়াস, এই মাইনাসটা এখানে আসবে, তাই এখানে এলো, তাহলে CH2 ডাবল বন্ড CH CH2 মাইনাস। একটা ছোট ট্রিক এখানে বলে দেওয়া যে যারা মাই প্লাস আর অর প্লাস এম শো করছে তারা ইলেকট্রন মানে ডোনেটস electrons through resonance, তারা রেজোনেন্সে ইলেকট্রন ডোনেট করছে। এখন তাহলে কোন গ্রুপগুলো প্লাস আর বা প্লাস এম শো করে তার কি কোনো জেনারেলাইজেশন করা যেতে পারে? করা যেতে পারে এইভাবে, সেটা হচ্ছে যে যারা এই প্লাস আর বা প্লাস এম শো করবে তাদের মানে এমন কোন অ্যাটম থাকতে হবে যাতে ইদার লোন পেয়ার আছে और पाई बॉन्ड আছে और डिस्टिंक्ट नेगेटिव चार्ज আছে, डिस्टिंक्ट नेगेटिव चार्ज আছে। এবং অর্থাৎ মানে এক্সেস ইলেকট্রন রয়েছে, আমি যদি সহজভাবে ভাবি, তবেই না তার এক্সেস ইলেকট্রন থাকবে, তবেই তো সে ডোনেট করতে পারবে। and the most important thing is that after the donation মানে রেজোনেন্স আঁকার পর যে গ্রুপটা প্লাস আর এফেক্ট শো করে সেই গ্রুপটা প্লাস চার্জ গেইন করে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সলভ ইট ইন ফিউ সেকেন্ডস। রেজোনেন্সের পর আমি যখন রেজোনেন্স স্ট্রাকচারটা ড্র করব, তার মানে এটা খুব এভিডেন্ট যে রেজোনেন্স স্ট্রাকচার আঁকাটা তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে, সেটা ইম্পর্টেন্ট। আজকে রেজোনেন্সের জায়গাটা আমি গেলাম না, আমি জাস্ট ইফেক্ট দুটো যা যা টাইপের ডিল হয় আমি দেখালাম মোটামুটি, মানে দেখাচ্ছি, এখনো আর এফেক্টটা কিছুটা তো বাকি আছে। তো এই যে প্লাস মানে রেজোনেন্সের পর সেই গ্রুপটা প্লাস চার্জ পাবে, মানে the group exhibiting plus R effect gains plus charge after resonance। আর তাহলে মাইনাস আর or মাইনাস এম যারা শো করে তারা তো ইলেকট্রন টেক আপ করবে, ইলেকট্রন যখন টেক আপ করবে সেই যে এক্সেস ইলেকট্রনটা নিল সেটাকে অ্যাকোমোডেট করার জন্য তো একটা স্পেস পাওয়া দরকার, সেই স্পেসটাকে প্রোভাইড করবে না প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল। সবসময় যে কম্পালশন হয়ে থাকে তা নয়, তবে জেনারেলাইজড ভাবে আমি যখন করার চেষ্টা করছি তখন এটা একটা জায়গা তো বটেই। তার সঙ্গে দিস ইজ দ্য মোস্ট ট্রিকি থিং যে যেটা মাইনাস আর বা মাইনাস এম শো করবে তারা আফটার রেজোনেন্স মাইনাস চার্জ পাবে, সেই গ্রুপটা আফটার রেজোনেন্স সেই গ্রুপটা মাইনাস চার্জ পাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ এখানে আমি যদি এই এক্সাম্পলটা দেখি যে
CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2। এখানে 1 2 3 লোন পেয়ার কনজুগেশনে আছে, তাহলে রেজোন্যান্স এফেক্ট এ শো করবে। এটা এই পড়লো, এটা এখানে এলো। এবার তাহলে যখন নাইট্রোজেনটা ইলেকট্রন ডোনেট করে দিল লোন পেয়ার, তাহলে ডাবল বন্ড, এখান থেকে তো নাইট্রোজেন থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রন শর্টেজ হচ্ছে, প্লাস চার্জ গেইন করলো। CH সিঙ্গেল বন্ড CH2, এই পাই বন্ডটা শিফট করে এখানে এসছে, তার মানে পাই ইলেকট্রন ক্লাউডটা শিফট করে 1 নাম্বার কার্বনের মাথায় এসছে মাইনাস। এবার আমি যে পয়েন্টটা বলছিলাম সেই জায়গা থেকে আমি কনক্লুশনটা ড্র করব। আফটার রেজোন্যান্স, তার মানে এই স্ট্রাকচারটা আমি রেজোন্যান্স আঁকার পর পাচ্ছি, সেখানে আমি দেখছি এই গ্রুপটা প্লাস চার্জ গেইন করছে, আর এই দিকে এই ময়েটিটা মাইনাস চার্জ গেইন করেছে। তার মানে আমি বলতে পারবো এই গ্রুপটা প্লাস আর শো করে, আর এই গ্রুপটা যেহেতু নেগেটিভ চার্জ পাচ্ছে এ মাইনাস আর or মাইনাস এম শো করে। সাপোজ আমাকে এটা দিল, এটা CH আছে, অ্যাক্রোলিন স্ট্রাকচার, এটা CH। তো এটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা যদি দেখি যে 1 2 3, দেখ 3 নাম্বার যে কার্বনটা সেখানে কিন্তু ডাবল বন্ড চলে আসছে, মানে কনজুগেশন। তো সেটা এটা ই হলো, এটা ই আসবে CH2 CH ডাবল বন্ড C O মাইনাস H, এটা প্লাস পেল আর এটা মাইনাস পাচ্ছে, তার মানে এই গ্রুপ, এটা যেহেতু মাইনাস পাচ্ছে এটা, তার মানে এই গ্রুপটা আফটার রেজোন্যান্স মাইনাস পাচ্ছে, মানে ও মাইনাস আর और মাইনাস এম শো করে। এ প্লাস পাচ্ছে তো এই কার্বনটা, তার মানে এই গ্রুপটা প্লাস আর और প্লাস এম শো করে। তার মানে একই গ্রুপ কখনো সেটা উইথড্রয়িং হয়ে যাচ্ছে, কখনো মানে অর্গানিক কেমিস্ট্রিটা এরকমই, ওরকম জেনারেলাইজড ভাবে কিছু মানে মনে রেখে হয়, তো প্রত্যেকটা জায়গা লজিক্যালি বুঝতে হবে, তবে আমরা যে ধরনের প্রবলেম কম্পিটিটিভে আসে আমরা ইন্টারপ্রেট করতে পারবো। মানে সাপোজ যদি আমরা এটা ভাবি যে এটা আমরা অনেক তাড়াতাড়ি করে দিতে পারবো। রেজোন্যান্স স্ট্রাকচার আঁকলেই এই গ্রুপটা যেহেতু প্লাস চার্জ পাচ্ছে, সেজন্য এখানে এটা দেখাবে হচ্ছে প্লাস আর রাদার প্লাস এম, আর এখানে এটা মাইনাস, এটা তো মাইনাস চার্জ পাচ্ছে, তাহলে এটা মাইনাস আর আর মাইনাস এম। তাহলে বেনজিন রিংটা ফিনাইল গ্রুপটা এখানে কিন্তু মাইনাস আর বা মাইনাস এম শো করলো। আবার এরম থাকে সায়ানাইড, তাহলে এরম ভাবে রেজোন্যান্স স্টার্ট হবে, এটা এখানে এলো, এটা ই আসবে, এটা এখানে এলো। তার মানে আফটার রেজোন্যান্স এটা প্লাস পাচ্ছে, তার মানে এখানে কিন্তু এখন ফিনাইল গ্রুপটা প্লাস আর और প্লাস এম শো করছে।
আর এখানে সায়ানাইড গ্রুপটা যেহেতু মাইনাস পাচ্ছে সেই জন্য এইটা মাইনাস আর or minus m শো করবে। সো একই গ্রুপ, it depends on the structure of the system, যে কখনো সেটা প্লাস আর দেখাচ্ছে, কখনো সেটা মাইনাস আর দেখাচ্ছে। যদি আমি সাপোজ very two common carbocations and carboanions, CH2 plus, this is referred as benzylic carbocation, তো এইটা এরকম রেজোনেন্স হয়। আফটার রেজোনেন্স বেনজিন রিংটা প্লাস পাচ্ছে, তার মানে এখানে এই রিংটা প্লাস আর শো করবে। যদি আমি বেনজাইলিক কার্বনায়ন নিই, এবং তার রেজোনেটিং স্ট্রাকচার আঁকি, আফটার রেজোনেন্স দ্য রিং ইজ গেটিং নেগেটিভলি চার্জ, তার মানে এখানে কিন্তু সেই সেম ফিনাইল গ্রুপ মাইনাস এম মাইনাস আর শো করবে। একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখে নেওয়া যাক, যে আমাকে এই কম্পাউন্ডটা দিয়েছে, দিয়ে বললো যে এই যে H ডাবল বন্ড OH এই গ্রুপটা প্লাস M শো করে আর মাইনাস M শো করে। এখন আমি যদি স্ট্রাকচারটা দেখি এবং কনজুগেশন দেখি, তাহলে বুঝতে পারবো যে দেখ 1 2 3 ওই কনজুগেশন ব্যাপারটাই সেরকম। ওই 3 নাম্বার যে সালফারটা সেটা ডাবল বন্ড ক্যারি করছে, এটা এরকম আসবে, এটাই আসবে। তো তার মানে ও ইলেকট্রন এখানে উইথড্র করছে, ইলেকট্রন টেনে নিচ্ছে। ঠিক আছে, তো এবং এই গ্রুপটা আফটার রেজোনেন্স ডিস্টিংক্ট নেগেটিভ চার্জ পাচ্ছে, তার মানে এখানে SO2H গ্রুপটা দেখাবে হচ্ছে মাইনাস এম এফেক্ট, মাইনাস এম। At the same time sulfur belongs to group 16, তার মানে আউটার মোস্টে 16 minus 10 ছটা ইলেকট্রন হাত কটা হয়েছে এখানে 1 2 3 4 চারটে সালফারে, তার মানে দুটো ইলেকট্রন পড়ে আছে, দ্যাট ইজ রিমেইনিং অ্যাজ লোন পেয়ার। এবার এই যে লোন পেয়ারটা সেটা তো এখানে রেজোনেন্স ডিসপার্স হতে পারবে। এইবার এখানে দেখা যাচ্ছে এটা প্লাস চার্জ পাচ্ছে, তাহলে এখানে আবার ও শো করছে হচ্ছে প্লাস এম আর প্লাস আর। তার মানে অ্যাকচুয়ালি যদি দেয় যে এই গ্রুপটা কি শো করছে এই কম্পাউন্ডে, এ কিন্তু দুটো ইফেক্টই শো করছে, প্লাস এম ও শো করছে আবার মাইনাস এম ও শো করছে, বা প্লাস আর ও শো করছে মাইনাস আর ও শো, মানে একই বিষয়। আর বেনজিন রিংটাও সিমিলারলি, মানে এ যখন মাইনাস এম শো করছে, যখন নেগেটিভ চার্জ পাচ্ছে ডিউ টু রেজোনেন্স, এ তখন প্লাস চার্জ পাচ্ছে, তার মানে ও যখন প্লাস এম শো করছে SO2H গ্রুপটা, তখন বেনজিন নিউক্লিয়াসটা শো করবে হচ্ছে মাইনাস এম, আর যখন SO2H গ্রুপটা মাইনাস এম শো করবে তখন বেনজিন নিউক্লিয়াসটা প্লাস এম এক্সিবিট করবে।
তো ইন্ডাকটিভ ইফেক্ট এবং রেজোন্যান্স এফেক্টের বেসিক জায়গাটা এটাই, এবং আরেকটা জায়গা যেটা লিখে রাখা, মার্ক করে রাখা, এটাও এই কনসেপ্ট বারবার ফিরে ফিরে আসে, সেটা হচ্ছে যে আই এফেক্ট R effect or M effect dominates over I effect. আমি একটা উদাহরণ দেখে নিই যে CH2 double bond CH single bond OH, তো এখানে অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, তার মানে ও ইলেকট্রন উইথড্র করছে, টানছে, তাহলে ও মাইনাস আই শো করে। আবার এর লোন পেয়ারের জন্য রেজোন্যান্সে ডোনেট করছে, তার মানে প্লাস আরও দেখাচ্ছে, তাহলে মাইনাস আই এর জন্য অক্সিজেনটা এখানে উইথড্রয়িং নেচার, আর প্লাস আর এর জন্য অক্সিজেনটার ডোনেটিং নেচার। তাহলে দুটো অপোজিং নেচার একই সঙ্গে অপারেটিভ। এখন তাহলে অ্যাজ আ হোল যদি বলে যে এই ওয়েজ গ্রুপটা অ্যাজ আ হোল উইথড্রয়িং অর অ্যাজ আ হোল ডোনেটিং, তখন আমাকে দেখতে হবে যে এই দিস ইজ দ্য লাইন আর ইফেক্ট ডমিনেটস ওভার আই এফেক্ট। আর ইফেক্টটা, কারণ আর ইফেক্টে পার্টিসিপেশন, এই যে ফ্লো অফ ইলেকট্রন, সেটা অনেক ডিরেক্ট হয় রেজোন্যান্সের থ্রু দিয়ে, আর আই এফেক্ট থ্রু স্পেস হয়। থ্রু স্পেস যেটা হয়, ইনডিউস করে যেটা হয়, এটা আবেশের মাধ্যমে হয়, সেটা অনেক উইক হয়। সেই কারণে আর এফেক্টটা আই এফেক্টকে ডমিনেট করে। তার মানে একটার প্লাস আর আর মাইনাস আই যখন কাজ করছে, তখন আমি আর এফেক্ট যেটা, সেটাকেই কনসিডার করব, মানে সেটাই ডমিনেটিং, সেটাই অপারেটিভ রিয়েলিটিতে ধরা হবে। তার মানে অ্যাজ আ হোল এই গ্রুপটা প্লাস আরটা ধরবো, তার মানে এখানে ওই গ্রুপটা অ্যাজ আ হোল হয়ে যাবে ইলেকট্রন ডোনেটিং। এই হচ্ছে জিওসি যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, তার দুটো জায়গা আমি মোটামুটি দেখালাম, আই এফেক্ট এবং আর এফেক্ট বা এম এফেক্ট। তো আমরা এইভাবেই মোটামুটি অনলাইন মোডে আসছি, এবং আমরা একটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব তোমরা করতে থাকো, তাতে দেখবে যে রেগুলার ওয়েতে এরকম বিভিন্ন, আমরা 4টে সাবজেক্ট নিয়ে ডিল করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এবং আমাদের মূল মোটো যেটা, সেটা হচ্ছে যে এই ন্যাশনাল লেভেলের যে ক্লাস 2 লেভেলের যে পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ, সেটা কেভিপিআই, নিট, জেইই মেন, জেইই অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, সবগুলোরই কোচিং প্রোভাইড করা এরকম অনলাইনে, এবং সেটা আমরা মিডিয়ামটা আমরা, কারণ আমি দেখেছি যে বাংলায় এই ধরনের কন্টেন্ট সেভাবে নেই, তো আমি সেই কারণে বাংলায় বিষয়টা করব, মানে পড়ানোর কোয়েশ্চেন যেহেতু আমরা ইংলিশেই করি, বা ইংলিশ কোয়েশ্চেন পেপারই যারা বাংলা ভাষায় পড়ে তারা ইংলিশ কোয়েশ্চেন পেপারই পরীক্ষা দেয়, ফলত হয়তো লেখার মাধ্যমটা আমার ইংলিশ থাকবে, কিন্তু বলা বোঝানো সেটা যেটা বাংলায় সেরকম ভাবেই হবে, এবং রেগুলার ওয়েতেই এটা থাকবে, কখনো লাইভ থাকবে, রেগুলার ওয়েতে আপডেট থাকবে ইউটিউবে বিভিন্ন 4টে সাবজেক্টেরই, এবং আমাদের অফলাইন ক্লাস শুরু হবে এখন সামনে, যেটা মানে রিসেন্ট টার্গেটিং ভেঞ্চার, সেটা আমরা শুরু করছি সামনের মাস থেকে, সেটা হচ্ছে এই মানে অক্টোবরের বিগিনিং থেকে, সেটা হচ্ছে রিপিটার্স এর ব্যাচ, স্পেসিফিক্যালি যারা নিট রিপিট করছে তাদের, কারণ এখন যে ধরনের কোয়েশ্চেন আসছে, সেটা নিটেই হোক বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স গুলোতেই হোক, এখন আর শুধুমাত্র ইনফরমেশন গ্যাদার করে সেভাবে কিছু করা যায়, মানে সেটা বোর্ডের পরীক্ষাতে অবধি হয়তো যাওয়া যায়, কিন্তু শুধু ইনফরমেশন গ্যাদার করে, কারণ কোয়েশ্চেনের এত রকম ভ্যারাইটি, এত রকম ল্যাঙ্গুয়েজের জাগলিং থাকে, যাতে পুরো বেসিক জায়গাটা বোঝা এবং সেটাকে মানে ফান্ডামেন্টালি বোঝা, তার অ্যাপ্লিকেশন সেভাবে দেখা,
এবং সেই ধরনের মেটেরিয়াল থেকে প্র্যাকটিস করা, রেগুলার ওয়েতে পরীক্ষা দেওয়া, এই সমস্তগুলোই পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস এন্টায়ার বল গেম। এবং সেটা আমরা চেষ্টা করছি দালানটার পক্ষ থেকে সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করার। তো এই অনলাইন প্ল্যাটফর্ম আমাদের এবছরই প্রথম শুরু হয়েছে এবং তাতে যে ধরনের রেজাল্ট ইনিশিয়ালি আমরা যে ইমেন্টটাই মোটামুটি বেরিয়েছে বা স্টুডেন্টরা যেরকম করছে তাতে সেটা যথেষ্টই ভালো। এবং আমরা আশা করি আগামী দিনেও তোমাদের মধ্যে থেকে অনেককে পাবো। দেখা হবে, কথা হবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। রেগুলার ওয়েতে 4টে সাবজেক্ট অন্যরকম ভাবে দেখা, মানে একটা সাবজেক্টকে দেখা সেটা তো অনেক রকম ভাবে দেখা যায়। আমরা চেষ্টা করবো 4টে সাবজেক্টকেই যদি একটু অন্যরকম ভাবে একই জিনিস আমরা একটু অন্যরকম ভাবে দেখতে পারি, একটু অ্যানালিটিক্যালি দেখতে পারি। এই চেষ্টাটাই থাকবে আর কি। সবাই ভালো থেকো, বাই।